আমাদের হুঁশ নাই। আমরা মিথ্যাচারের উপরে দেশের মানুষকে হাতে রাখতে চাই, কিন্তু সত্য তো গোপন থাকে না। বাস্তবতা কাউকে খাতির করে না। আমি কারো বিরুদ্ধে নই, আমি কারো শত্রুও নই, আমি দেশের মানুষের সাথে আছি। আমি 14 দলেও নাই, আমি 35 দলেও নাই, 34 দলেও নাই। আমি আছি আমার জাকের পার্টির আদর্শ নিয়ে। মানুষের মন মনন পরিবর্তন করো, সততা ফিরিয়ে আনতে হবে। রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুট করা বন্ধ করতে হবে। দেশের মানুষকে বাঁচাতে হবে। 1% মানুষের হাতে সম্পদ কুক্ষিগত করতে দেওয়া হবে না। এদেশের সবাই ধনী হোক, এটা আমি চাই, কিন্তু যেই পথে এগুচ্ছে সেই পথে ভবিষ্যৎ যে অন্ধকার, এতে কোনো সন্দেহ নাই। তদুপরি দেশকে রক্তক্ষয়ী সংঘাতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে নির্বাচন আসছে। নির্বাচনকে সামনে নিয়ে এখন তো বৃষ্টি বাদলের সময়, তাই নয় কি? এই বৃষ্টিটা যখন বন্ধ হয়ে যাবে, বন্যাটা তখন চলে যাবে, তারপর দেখবেন খেলা। তারপর দেখবেন খেলা। কারণ এক পক্ষ যদি সরকারকে উৎখাত করতে ব্যর্থ হয়, নির্বাচনকে ব্যর্থ করতে ব্যর্থ হয়, তাহলে তাদের অস্তিত্ব থাকবে না। সর্বশক্তি দিয়ে নির্বাচনকে বন্ধ করতে চাবে এবং সরকারকে উৎখাত করার চেষ্টা করবে গণ অভ্যুত্থানের মাধ্যমে। ব্যর্থ হলে নির্বাচন বন্ধ করতে চাবে। তাতেও যদি ব্যর্থ হয়, নির্বাচন যদি হয়ে যায়, তাহলে তাদের অস্তিত্ব থাকবে না। এটা তারা খুব ভালো করেই বুঝে। অন্যদিকে সরকার যদি ক্ষমতায় থাকতে না পারে, বিরোধী দলের আন্দোলনে এই সরকারের যদি পতন হয়, তাহলে এই সরকার বিপদের মহাসমুদ্রে পড়ে যাবে। এটাও তারা বুঝে। এবং স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শাহাদাতের পর থেকে এই পর্যন্ত আমরা দেখেছি, এই যে পারস্পরিক জিঘাংসার এবং পারস্পরিক হানাহানি, মারামারি, এক পার্টি আর এক পার্টিকে নিষ্পেষণ করে দেওয়া, আর এক পার্টি আর এক পার্টিকে দুনিয়া থেকে মুছে দেওয়া, হত্যাকাণ্ডের মাধ্যমে, গুম খুনের মাধ্যমে, এটা শুধু এক দল না, এটা বৃহৎ দলগুলি সবাই কিন্তু এই কাজ করে চলছে। এইভাবে দেশের ভবিষ্যৎ ভালো হইতে পারে না। আমি পরিষ্কার ভাষায় বলে দেই, দুর্ভিক্ষ আসছে সামনে। এখন থেকেই প্রস্তুত হতে হবে। আমি শেরপুরে 1 বছর আগে বলেছিলাম 3 বছরের খাদ্য মজুত করেন। তখন আমাদের হাতে $44 বিলিয়ন রিজার্ভ ছিল। আজকে সেই রিজার্ভ এসে নেমেছে $23.8 বিলিয়ন। তখন যদি আমরা খাদ্যশস্য অন্ততপক্ষে 1 বছরের খাদ্যশস্য যদি আমরা মজুত করতাম, তাহলে আমরা চিন্তামুক্ত থাকতে পারতাম। আজকে দেখেন আলুর বাজার, আজকে দেখেন পেঁয়াজের বাজার, ধীরে ধীরে সবই আপনারা দেখবেন। এবং বিপরীত পক্ষ যারা আছে, তারা যখন ক্ষমতায় ছিল কি করেছে সেটাও তো আমরা দেখেছি। তারাও তো রক্তের বন্যায় দেশকে ভাসিয়েছে। আমরাই তো তাদেরকে ক্ষমতাচ্যুত করার পথ তৈরি করে দিয়েছিলাম, যদিও তার কোনো স্বীকৃতি আমরা পাই নাই, আমাদেরকে মূল্যায়নে করা হয় নাই। তাতে আমাদের কিছু আসে যায় না, কারণ আমরা কোনো দলের লেজুর নই। আমাদের মহাজোট হচ্ছে দেশের গরিব দুঃখী মেহনতি জনতার সাথে, দেশবাসীর সাথে, গরিব মানুষের সাথে আমাদের মহাজোট। আমাদের সেই মহাজোট নিয়ে আমরা অগ্রসর হব। সময় কথা বলবে।
দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করিয়া জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। জাতীয় কবি লিখেছেন, এই যে এখানেই শুয়ে আছেন। আজকে পাকিস্তানের সেই ষড়যন্ত্রের খেলা থেকে বাঁচার জন্য ৩০ লক্ষ মানুষ শহীদ হলো, বুকের তাজা রক্ত ঢেলে দিল, ২ লক্ষ মা বোন সম্ভ্রম হারালো। আর আমরা বাংলাদেশকে কোন দিকে আমরা নিয়ে গেলাম? ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। কিছু সংখ্যক কুচক্রী মহল তাকে বিভিন্ন ধরনের কথা বলে বিভ্রান্ত করে এমন একটা পরিবেশ সৃষ্টি করলো যে সেই সুযোগে তৃতীয় পক্ষ দিয়ে কাজ সেরে দিল। এরপর থেকে শুরু হয়ে গেল খেলা। তাই বলি, সেই বিএনপিও নাই, সেই আওয়ামী লীগও নাই। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর জিয়ার বিএনপি নাই। এখন হয়েছে পয়সা, পয়সা চাই, টাকা চাই। 100 কোটি টাকা খরচ করবো এমপি হইতে, 1 লক্ষ কোটি টাকা কামাই করে নিয়ে যাব দেশের বাইরে। বেশি দিনের খেলা চলবে না, এটা বন্ধ করা হবে, বন্ধ হবে। তবে সেজন্য দেশবাসীকে প্রস্তুত করতে হবে মানসিকভাবে। সাংবাদিক ভাইদেরকে বলতেছি, আপনারাও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, যেমন স্বাধীনতা যুদ্ধের সময় করেছিলেন। তারা আজকে স্মরণীয় বরণীয় হয়ে আছে। যেরকম স্বাধীনতা উত্তরকালে বঙ্গবন্ধুর আমলেও কিন্তু ইয়েলো জার্নালিজম ছিল না, জার্নালিজম দলীয় ছিল না, সত্য কথা সবাই লিখত, সেজন্য সম্মানিত ছিলেন। আজকে পক্ষপাতমূলক সাংবাদিকতা, পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন যদি হয়, তাহলে সাংবাদিকদের মান সম্মান ক্ষুণ্ণ হবে। আপনাদের উপর আস্থা থাকবে না জনগণের এক সময়, যে উনরা যা লিখে এটা আসলে সত্য কথা না। তখন তারা ওই যে ফেসবুকের দিকে তাকাবে, বিদেশি নিউজের দিকে তাকাবে। যেমন এক সময় বাংলাদেশে আপনার ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের টেলিভিশন কেউ শুনতো না, শুনতো আকাশবাণী আর শুনতো বিবিসি। সেখান থেকে তারা বিবিসির বাংলা অনুষ্ঠান তারা তথ্য সংগ্রহ করত এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনত। অতএব আপনাদের প্রতিও আমি অনুরোধ করব, আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা এই দলীয় আবর্ত থেকে বেরিয়ে আসেন, আপনারা সত্য প্রতিষ্ঠিত করেন। আমি বলি না আমারে সমর্থন করেন, আমি যদি অন্যায় করি আমার বিরুদ্ধে লেখেন, ধুয়ে দেন আমাকে, আমি অবনত মস্তকে আমি মাথা পেতে নিব। অবশ্যই আমি বিতর্ক করব, আপনাদেরকে জিজ্ঞাসা করব যে কেন আমার বিরুদ্ধে এটা লিখলেন। আপনাদের যুক্তি যদি সত্য হয়, আমি ক্ষমা চেয়ে মাথা নত করে মেনে নিব এবং আমি আমার বক্তব্য প্রত্যাহার করব। আমি সেই নীতিতে বিশ্বাস করি। সঠিক পথে রাজনীতি এগুবে। যতদিন পর্যন্ত বৃহৎ এই দুইটি দল বর্তমান আছে এবং দেশবাসীকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে, তাদেরকে, যেহেতু আমাদের দেশের গরিব দুঃখী মেহনতি জনতা, তারা সবকিছু বুঝে না, সরল সহজ, তাদেরকে যতদিন পর্যন্ত কুক্ষিগত করে রাখতে পারছে, কালো টাকা ছড়িয়ে এবং ব্যালট ছিনতাই করে, ব্যালটে সিল মেরে অথবা ফলাফল উল্টে দিয়ে, যাকে বলে মিডিয়া কু, উল্টে দিয়ে যতক্ষণ পর্যন্ত এই দুইটি দল এই খেলা চালাবে, ততদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। এখনো মানুষ কিছুটা সক্ষম, খাদ্যদ্রব্য কিনে কোনো রকমে জীবন ধারণ করছে,
কিন্তু এই পরিস্থিতি কিন্তু সামনে পরিবর্তন হবে। আরও একটি কথা বলি যে ভারতবর্ষে একটি ভয়াবহ যুদ্ধ ভারত, চীন, পাকিস্তান এই তিন দেশের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ লাগানোর ষড়যন্ত্র হচ্ছে। সেজন্যই বাংলাদেশের উপরে এইভাবে চোখ পড়েছে। এই জন্যই বাংলাদেশের উপরে এত গুরুত্ব পৃথিবীর এত দেশ থাকতে, কারণ বাংলাদেশ হচ্ছে আকিয়াবের পাশে এই ভারত মহাসাগর সহ বঙ্গোপসাগর হয়ে সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত নিয়ন্ত্রণ করতে গেলে বাংলাদেশের প্রয়োজন। এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেরই না, এটা শুধু ভারতেরই নয়, এটা শুধু চীনেরই নয়, সবারই। বাংলাদেশকে ধরে রাখতেই হবে, তাদের যারা চায় তাদের বলয়ে। তো সঙ্গত কারণেই আমি বলবো আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে। যদি ভারতবর্ষ বিরুদ্ধে যেটা ওবামা বলেছিলেন, যখন মাননীয় নরেন্দ্র মোদী যখন আমেরিকা সফরে যায়, তখন ওবামা বলেছিল যে আমার সাথে যদি সরাসরি দেখা হতো, আমি যদি দেখা তার সাথে করতাম, কারণ ভারত সম্পর্কে এবং মোদী সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। যদি আমার সাথে দেখা হতো আমি বলতাম আপনি যেই পথ ধরে এগুচ্ছেন ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এটা হচ্ছে একটা ইঙ্গিত। এটা বর্তমান প্রেসিডেন্ট বাইডেন না বলে ওবামার মুখ দিয়ে বলিয়েছে। অতএব এই সব ইস্যু নিয়ে পাকিস্তানে যে অবস্থা এবং সেখানে যুদ্ধ প্রস্তুতি, সব কিছু মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যে একটা ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ হবে। সেটা 1 বছর পরেই হোক বা 2 বছর পরেই হোক, ভয়াবহ যুদ্ধ হবে অনিবার্য। এবং সেটার বিষবাষ্প কিন্তু বাংলাদেশের উপরে এসে পড়বে। আমি সেজন্য দেশবাসীকে সতর্ক করছি, এখন হাসি খেলার সময় নয়, এখন তামাশা করার সময় নয়, এখন দেশ রক্ষার সময় আর গণতন্ত্র প্রতিষ্ঠিত করার সময়। গণতন্ত্র স্বচ্ছতার পথে, ন্যায়ানুবর্তিতার পথে গিয়েই গণতন্ত্রের আইন অনুযায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, যেটা সভ্য দেশসমূহে হয়ে থাকে। আর আমরা যদি অসভ্য হয়ে থাকি তাহলে আমাদের কপাল পুড়বে। এবং সেই গণতন্ত্রের মধ্যে দিয়ে সবাই মিলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, জাতীয় কনসেনসাস তৈরি করতে হবে, ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে হবে। এটা ভারতেও আছে, পৃথিবীর সব উন্নত দেশে আছে। যে কোনো সময় দেশের উপর কোনো দুর্বিপাক বা কোনো সমস্যা আবর্তিত হলে তখন তারা একসাথে বসে। এমনকি বাতে মরা পাকিস্তান, তাদেরও কিন্তু বিপদের সময় এক হয়ে যায়। একসাথে বসি না আমরা মাটির সাথে মিশিয়ে দেব, দেখি কি করে, তাই না? খেলা হবে। এ কি অবস্থা, কোন দেশে আছি আমরা? কি খেলা হবে? রক্তের খেলা, রক্তের হোলি খেলা হবে? আমরা থাকতে রক্তের হোলি খেলা হতে দেব না। আমরা শেষ পর্যন্ত দেখব 36টি রাজনৈতিক দল বিরোধী পক্ষে, বিরোধী দলের 36টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি ছাড়া আর 35টা রাজনৈতিক দল, এরা কিন্তু সবাই মিলে এখানে আজকে সমবেত ভাই বোন যারা আছেন তাদের 10 ভাগের 1 ভাগ লোক জোগাড় করার ক্ষমতা নাই। একইভাবে বলি, 14 দলীয় জোটের এক আওয়ামী লীগ ছাড়া বাকি যে 13 দল আছে সবাই মিলে এখানে যে জনতা এখানে আজকে উপস্থিত, তার 20 ভাগের 1 ভাগ জোগাড় করার ক্ষমতাও নাই।
অথচ তাদের খবর পত্রিকায় বিরাট বিরাট করে। এরা হইতেছে অনেকটা সহযোগী সংগঠনের মতো। ওই 36 দলের 35 দলই সহযোগী সংগঠন, আর বাকি যে আছে 14 দল 13 দলই সহযোগী সংগঠন। এদের নিজের পায়ে বল নাই, এরা ওই আওয়ামী লীগের বা বিএনপির কান্দে ভর করে ওই পার্লামেন্টে যে একটু আদাব সালাম পাইতে চায় এবং 2 পয়সা কামাই করতে চায়, এবং সেই রাজনীতিকদের কোনো মূল্য থাকে না, সম্মানও থাকে না, সবাই জানে, হাসাহাসি করে। কিন্তু ওনাদের লাজ লজ্জা নাই। ওনাদের যে কোনোভাবেই হোক কদম মোবারক জড়িয়ে ধরে পদচুম্বন করে পদলেহন করে যদি একটা আসন একবার কেবল পেতে পারে তাহলেই হয়ে গেল ইনশাল্লাহ টাকা পয়সা কামাইয়ের রাস্তা। পরিস্থিতি যদি অনুকূল থাকতো, ষড়যন্ত্র যদি না থাকতো, কোনোদিন এদেশে সামরিক অভ্যুত্থান হইতো না। সুষ্ঠু গণতন্ত্রের ভিত যদি আমরা রচনা করতে পারতাম, সবাই মিলে জাতীয় স্বার্থে একটা কনসেনসাসে আসতে পারতাম, কতগুলি বিশেষ পয়েন্টের উপরে আমরা যদি ঠিক করে নিতে পারতাম এবং তার উপরে আমরা ঐক্যমত পোষণ করতাম, তাহলে কোনোদিন সামরিক শাসন আসতো না এবং গণতন্ত্র পবিত্রতার আবহে বিরাজ করত। আজকে 100 কোটি 200 কোটি টাকা খরচ হয় এমপি নির্বাচনে। একজন তো শুনলাম ইতিমধ্যেই 30 কোটি টাকা খরচ করে গরু কুরবানি করে খাওয়াইছে সবাই রে। মনে করছেন 30 কোটি টাকা কি এমনি এমনি? 30,000 কোটি টাকা আবার আমদানি হবে একবার যদি যা বৈতরণী পার হইতে পারে। তো এরকম ভাবে দেশকে নিয়ে তামাশা করা হচ্ছে। 1% মানুষের হাতে 80% সম্পদ কুক্ষিগত, আর 20% দিয়ে গরিবরা চলে। সামনে যেইভাবে খাদ্য সংকট আসতেছে পৃথিবীতে, খাদ্য সংকট যেভাবে আসতেছে পৃথিবীতে এবং যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, বিশ্বযুদ্ধ তো হবেই, বিশ্বযুদ্ধ হবেই। আজ থেকে 3-4 বছর 5 বছর পরে বিশ্বযুদ্ধ লাগবেই। উপমহাদেশেও যুদ্ধ লাগবে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগবে। তখন কি উপায় হবে? সেগুলি নিয়ে কি আমরা চিন্তা করি? আমি জিল্লুর রহমান সাহেব প্রেসিডেন্ট থাকতে ওনাকে আমি লিখিতভাবে দিয়েছিলাম যে এই প্রস্তাবগুলি আপনার কাছে দিয়ে গেলাম। আমি এক পরবর্তীতে প্রকাশ্যে বলেছি, দেশের পরিস্থিতি যেই অবস্থার দিকে যাচ্ছে, যেই অবর্তে ঘূর্ণায়মান, আমার কাছে ভালো মনে হয় না। দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। এই 1%-এর হাতে আমরা দেশবাসীকে জিম্মি থাকতে দিতে পারি না। আমরা 4,554টি ইউনিয়ন পরিষদে, 12টি সিটি কর্পোরেশনে এবং 12টি সিটি কর্পোরেশনের অধীন 465টি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, 493টি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এবং 300টি সংসদীয় আসনের প্রার্থী, অর্থাৎ 6,215 প্রার্থী 6,215 স্থানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যে প্রস্তুত করে ফেলেছি। আমার কথা হচ্ছে, আদর্শ যাবে আগে, নৈতিকতা যাবে আগে, ক্ষমতা আসবে পিছনে। যেমন বঙ্গবন্ধু আদর্শের পথে অগ্রসর হয়েছে, ক্ষমতা তার পিছনে পিছনে এসেছে। তিনি বলেছিলেন, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এই দেশের মানুষের অধিকার চাই। সেজন্যই তিনাকে কোরবানি করা হয়েছে সব অংশে, সমস্ত পরিবার। সেই ষড়যন্ত্র কিন্তু থেমে না। এখন উভয় পক্ষ ঢাল তলোয়ার নিয়ে প্রস্তুত হচ্ছে ভিতরে ভিতরে, উভয় পক্ষ, এবং বলতেছে খেলা হবে। কি খেলাতে হবে তা তো আমরা খুব ভালো করেই জানি। তবে খেলা যদি
আমাদের জাতির ধৈর্য এবং সহ্যের সীমার বাহিরে চলে যায় এবং দেশকে যদি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে আমরা 21 লক্ষ নেতা কর্মী, আত্মত্যাগী নেতা কর্মী, আত্মত্যাগী বলছি আমরা বসে থাকবো না। এই সব ষড়যন্ত্রের আবর্ত থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য যা করার আমরা তাই করব, যা প্রয়োজন আমরা তাই করব। এবং আমি যদি আরো বেশি প্রস্তুতি নিতে বলতাম এবং আরো কিছু কৌশল আমি অবলম্বন করতাম, তবে আজকে এখানে যে জনসমাগম হয়েছে, লাখো মানুষের জনসমাগম, এটা কোটিতে রূপান্তরিত হতো। কিন্তু সেই কৌশলটা আমি অবলম্বন এখনো করি না। সময় মতো করব। অনর্থক শক্তি ক্ষয় বিশ্বাসী আমরা নই। পেপার টাইগার হইতে আমরা চাই না, ক্ষমতাও আমরা চাই না। অনৈতিক ভাবে আমরা ক্ষমতায় যাব না, নৈতিকতার পথ ধরে আমরা ক্ষমতায় যেতে চাই।